সৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 717 জনে, আহত কমপক্ষে 8 শতাধিক। এখন পর্যন্ত 2 বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজকে সকালে 10টা সাড়ে 10টার দিকে এই দুর্ঘটনাটা ঘটে। ঘন্টাখানেক পরে আমি নিজেই হসপিটালে যাই। আমি সেখানে 1.5 ঘন্টা অবস্থান করি। সেখানে আমি 7টা বাংলাদেশি পেশেন্ট দেখলাম। আজকে নিশ্চিত হয়েছি যে আমার আম্মা উনি মারা গেছেন, আরও আমার আত্মীয় স্বজন আছে 4 জন, ওনারা আহত হয়েছেন। সবাই এখন হাসপাতালে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ সময়ে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের স্রোত, অনেকের ক্লান্তিহীন অপেক্ষা। পর্যাপ্ত পরিবহন না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। ক্রেতা বিক্রেতার পদচারণায় রাতেও সরগরম রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট। রাজধানীতে কোরবানির জন্য নির্দিষ্ট করে দেওয়া স্থানগুলোর বেহাল দশা, ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। এবং জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীদের উষ্ণ অভ্যর্থনা। সৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 717 জনে। এছাড়াও এ ঘটনায় 8 শতাধিক হাজি আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহার দিন শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে সৌদি আরবের আরাফাত ময়দান থেকে মিনার দিকে হেঁটে রওনা হন লাখ লাখ হাজি। এ সময় মক্কা থেকে 9 কিলোমিটার দূরে মিনার কাছে জামরাত কমপ্লেক্সে লাখ লাখ হাজির ভিড়ে পদদলিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগকেই মিনার বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে উদ্ধার অভিযান পরিচালনায় ঘটনাস্থলে এরই মধ্যে 220টি অ্যাম্বুলেন্স এবং প্রায় 4000 উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। সৌদি আরবের সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী বিশ্বের 150টি দেশের প্রায় 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করেছেন। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা 1 লাখের বেশি। শিরিন আক্তার, সময় সংবাদ। হজ করতে গিয়ে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে 2 জন বাংলাদেশি। তাদের একজন জামালপুর শহরের হাটচন্দ্রা গ্রামের ফিরোজা খানম। ওই ঘটনায় একই পরিবারের আরও 4 জন হাজি আহত হয়েছেন। স্বজনরা জানায়, ফিরোজা খানম হাটচন্দ্রা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। চলতি বছর তিনি চাকরি থেকে অবসর নিয়ে বড় ছেলে খন্দকার মাজহারুল ইসলাম সহ একই পরিবারের 8 জন হজে গিয়েছিলেন। বড় ছেলে ফোন করে স্বজনদের জানান, সকালে মিনায় যাওয়ার সময় তার মা ফিরোজ বেগম পদদলিত হয়ে মারা যান। এ সময় একই পরিবারের আরো 4 জন আহত হন। নিশ্চিত হয়েছি যে আমার আম্মা উনি মারা গেছেন এবং ওনার সাথে আমার বড় ভাই আছেন, উনি আহত হয়েছেন। আরও আমার আত্মীয় স্বজন আছে 4 জন, মোট 4 জন, ওনারা আহত হয়েছেন। সবাই এখন হাসপাতালে আছে। এদিকে মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে আরেক বাংলাদেশি সুনামগঞ্জের হাজীপাড়ার জুলিয়া হুদা। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে পদদলিত হয়ে নিহতের যে ঘটনা, এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি কথা বলেছিলাম আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। এই ঘটনার সূত্রপাত হয়েছে স্থানীয় সময় বেলা 12টার পরপরই। একটি বিষয় জানিয়ে রাখি, হজের নিয়ম অনুযায়ী আজ শুধুমাত্র একটি জামারাতে অর্থাৎ প্রতীকী বড় শতানকে লক্ষ্য করে পাথর মারবে হাজিগণ। ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করেছে সৌদি প্রশাসনের পক্ষ থেকে। দ্রুত আহতদের পার্শ্ববর্তী 4টি হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে হেলিকপ্টার যোগে মক্কার পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। এছাড়া
এখন পর্যন্ত নিহতদের মধ্যে কারোরই পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত করে প্রকাশ করেন প্রশাসনের পক্ষ থেকে। আমি এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা আছি। এই ছিল আমার কাছে মিনা দুর্ঘটনার সবশেষ খবর। এদিকে হাজি নিহতের বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত। আজ সকালে একটা দুর্ঘটনা ঘটেছে, প্রচন্ড চাপে একটা ধাক্কাধাক্কির পরিস্থিতিতে বেশ কিছু হতাহত হয়েছে। তা আমাদের ফার্স্ট সেক্রেটারি সাহেব সকালে ওখানে হাসপাতালে ছিলেন, মিনের পাশে সবচেয়ে বড় যে হাসপাতালটা সেখানে। ঘন্টাখানিক পরে আমি নিজেই হসপিটালে যাই, আমি সেখানে 1.5 ঘন্টা অবস্থান করি। এখানে আমি 7টা বাংলাদেশি পেশেন্ট দেখলাম এবং 32টা ডেড বডি চেক করার পর দেখলাম সেখানে কোনো বাংলাদেশি নাই। তবে ওখানকার ডাক্তাররা বললেন যে দেখো, যেহেতু সকালবেলা খুব এত ইনজিউর্ড পার্সন ছিল যে আমাদের এখানে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, আমরা বড় বড় হাসপাতালে তাদের পাঠিয়ে দিয়েছি। সেখানে তোমাদের বাংলাদেশি হয়তো অনেকে থাকতে পারে। আমি ওখানে 7 জন যে পেশেন্ট দেখলাম মোটামুটি সবাই স্টেবল আছে। আমি ওখানে কোনো বাংলাদেশি ডাক্তার দেখি নাই এবং আরো আনফরচুনেটলি যে আমি কোনো আমাদের 3টা অ্যাম্বুলেন্সের মধ্যে একটা অ্যাম্বুলেন্স ওখানে আমি পাইনি। আমাদের যে হজ মিশনের যে ডাক্তার যারা আছেন তাদেরকে অবিলম্বে ওখানে যাওয়ার জন্য এবং তাদের এমপ্লয়িজ গুলো ওখানে অতি সত্বর ওখানে যাতে পাঠিয়ে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের ঘরমুখী যাত্রীদের ঢল নেমেছে বাস টার্মিনাল ও রেল স্টেশনে। আগামীকাল ঈদ হওয়ায় যে কোনো মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন তারা। ঈদের ট্রেন ও বাসে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন প্রসূন আশিস এবং গাবতলী বাস স্ট্যান্ডে আছেন শাতিলা শারমিন। প্রথমে যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, সৌমিত্র, আর মাত্র কয়েক ঘন্টা অর্থাৎ রাত পোহালেই ঈদুল আজহা, এই যে কাঙ্ক্ষিত উৎসবের দিন, সেই উৎসবের দিনকে সামনে রেখেই কিন্তু রাজধানীর থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজধানী ছেড়েছে গ্রামের বাড়ি গিয়ে বা আত্মীয় স্বজনের কাছে গিয়ে তাদের পাশে থেকে পরিবার পরিজন নিয়ে ঈদুল আজহা উদযাপন করবেন। আজকে এই শেষ দিনে এই এত রাতেও কিন্তু যারা টিকিট পাননি বা যারা নানা কারণে যেতে পারেননি তারা কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন। সৌমিত্র, আমি জানিয়ে রাখতে চাই যে আজ 51টি ট্রেন এই রাজধানী থেকে সকাল থেকে ছেড়ে গেছে। তার মধ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে ইতিমধ্যে 45টি ট্রেন কিন্তু ছেড়ে গেছে আর মাত্র 6টি ট্রেন বাকি আছে গন্তব্যে ছেড়ে যাওয়ার জন্য। সৌমিত্র, আমি বলে রাখতে চাই অধিকাংশ ট্রেনগুলোই কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে, অর্থাৎ নির্ধারিত সময়ের অনেক পরে কিন্তু ছেড়ে গেছে। তো এইসব কারণে অনেক যাত্রী কিন্তু যেতে পারেননি। এবং আমি জানিয়ে রাখতে চাই আজ রাত 10টা 10-এ যে লালমনি এক্সপ্রেস যাওয়ার কথা ছিল লালমনিরহাটের উদ্দেশ্যে, সেটি কিন্তু এখন এসে পৌঁছেনি। 10টা 30-এ চট্টগ্রাম মেইল যাওয়ার কথা ছিল চট্টগ্রামের উদ্দেশ্যে, কিন্তু সেটি এখনো প্ল্যাটফর্মে আসেনি। এরপরে মূলত 11টা 10-এ, 11টা 30-এ, 11টা 50-এ পদ্মা এক্সপ্রেস, তুর্না এক্সপ্রেস এবং হাওড়া এক্সপ্রেস আছে, কিন্তু এখনো পর্যন্ত এইসব ট্রেন কিন্তু স্টেশনে আসেনি। যে কারণে যেসব যাত্রীরা এই রাতের ট্রেনগুলোতে তাদের নিজ গ্রামে বা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য এখানে ভিড় করেছেন, তারা কিন্তু একটা হতাশার মধ্যেই রয়েছেন সৌমিত্র। তো ইতিমধ্যে আমাদেরকে এই রেল স্টেশন মাস্টার এনসি সাহা আমাদেরকে জানিয়েছেন মূলত রেল ক্রসিং এর দেরির কারণে এবং যাত্রী ওঠানামার দেরির কারণেই মূলত কিন্তু এই ট্রেনগুলো কিছুটা ডিলে হয়েছে, কিছুটা দেরি করেছে। তো তারপরেও আমরা যাত্রীদের সাথে কথা বলে দেখেছি যে দেরি হলেও তারা কিন্তু মোটামুটি তারা খুশি যে এত রাতে হলেও তারা আগামীকাল গিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ করবেন। মূলত এই শেষ মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে এই ছিল মূলত সর্বশেষ তথ্য। তো আমি আমাদের গাবতলী বাস স্ট্যান্ডে রয়েছে আমাদের সহকর্মী শাতিলা শারমিন। গাবতলী বাস স্ট্যান্ডে সেখান থেকে বাস কিভাবে ছেড়ে যাচ্ছে এবং সেখানে বাস যাত্রীদের অবস্থাটা কি, সেই অবস্থা জানার জন্য আমরা চলে যাচ্ছি শাতিলা শারমিনের কাছে।
এখন বাজে আসলে 11:10। সৌমিত্র, এই যে গাবতলীর যে অবস্থা, আমরা পুরো ঢাকা শহরের বাসে করে যে যাত্রীরা আসলে গ্রামে ফিরছেন এবং তাদের নারী টানে যে দেশে ফিরে যাচ্ছেন, সেই অবস্থা কিন্তু এখনো বহাল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিছনে যে প্রচন্ড গাড়ির যে ভিড়, এবং শুধুমাত্র বাসই না, আসলে মানুষ শেষ পর্যন্ত শেষ উপায় হিসেবে এই যে ট্রাকে করেও কিন্তু মানুষ ফিরছেন। আর গরুর হাটে যেসব যারা আসলে গরু বিক্রি করতে এসেছিলেন, তারাও কিন্তু গরুর বেচাকেনা শেষে, কোরবানির পশুর বেচাকেনা শেষে আসলে এই যে দেখতে পাচ্ছেন সেই ট্রাকগুলোতে করেই কিন্তু আবার ফেরত যাচ্ছেন। এবং এখানে হচ্ছে কর্মজীবী যে মানুষরা আছেন এবং নিম্ন আয়ের যারা আছেন, তারাও কিন্তু ট্রাকে করে তাদের গন্তব্যে ফেরার চেষ্টা করছেন। আমি এখনো গাবতলী বাস স্ট্যান্ডে আসলে অনেক ভিড় দেখেছি। মানুষ এখনো অপেক্ষা করছেন তাদের বাসায় যাওয়ার জন্য, টিকিট পাওয়ার জন্য কিংবা একটি বাস ধরার জন্য। রাস্তায় অনেক মানুষ দেখতে পাচ্ছেন হেঁটেই রওনা দিয়েছেন তাদের গন্তব্যে, কখন কোন বাসে উঠতে পারবেন। এবং এই যে পুরো রাস্তাটাই আসলে আমি আগে যেমন জানিয়েছিলাম যে আসলে গাড়ি চলাচল করছে খুব কম, জ্যাম ছিল, সেই জ্যামটা আপনি দেখতে পাচ্ছেন যে এখন একটু কমে এসেছে, কিন্তু আসলে চলছে। চলার পরে আসলে সর্বশেষ পরিস্থিতি যদি বলি, তাহলে এখন একটু হলেও গাড়ি পরপর ছাড়তে শুরু করেছে। তারপরেও মানুষের যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু রয়েছে, এবং অপেক্ষার পর এই অপেক্ষাটা কিন্তু পুরো রাত ধরেই চলবে বলে মনে করছেন আসলে বাস কাউন্টার এবং বাস স্ট্যান্ডের লোকজন। তারা বলছেন যে সকাল পর্যন্তই এই যে মানুষের যে যাওয়া, যে স্রোত, এটা চলতে থাকবে। তারপরেও আমরা যখন 9টার সময় জানিয়েছিলাম যে প্রচন্ড মানুষের যে ভিড়, সেই ভিড়টা কিন্তু অল্প হলেও আসলে কমে এসেছে, এবং এখন কিন্তু মানুষ তার বাসটিতে ওঠার চেষ্টা করছেন এবং গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। দীর্ঘ অপেক্ষার পরে সবাই আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা আসলে নিজের বাড়িতে ফেরত যাবেন এবং আত্মীয় স্বজনরা তাদের প্রিয়জনকে কাছে পাবেন, এমনটি আসলে সবাই প্রত্যাশা করছেন। সৌমিত্র, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাথীরা, সেই প্রত্যাশা আমাদেরও। দর্শক, আমাদের রিপোর্টার সাথীরা শারমিন জানাচ্ছিলেন গাবতলী বাস স্ট্যান্ড থেকে যারা বাসে করে ফিরছেন, যেসব মানুষ ঈদে ঘরমুখী যেসব মানুষ, তাদের কথা জানাচ্ছেন সাথীরা শারমিন। আর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রিপোর্টার প্রসূন আশিস জানাচ্ছিলেন যে আর 6টি ট্রেন যাবে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে, আর জানাচ্ছিলেন আজকে সারাদিনের শিডিউল বিপর্যয়ের কথা। সব মিলিয়ে দর্শক, আমরা জানতে পারলাম যে আসলে মানুষ ঢাকা ছাড়ছেন, যারা বাসে যেতে পারছেন না ট্রাকে যাচ্ছেন, এবং কমলাপুর রেল স্টেশন থেকে যারা যাচ্ছেন তাদের খবরাখবর আমরা জানলাম। বাস এবং ট্রেনের মতো কিন্তু ঈদের একেবারে শেষ সময়ে লঞ্চে করে ঢাকা ছেড়েছেন দক্ষিণ জনপদের অনেকেই। দুপুরের পর থেকে যাত্রীর চাপ কিছুটা বেশি থাকলেও সন্ধ্যার পর অনেকটা কমে আসে সেই চাপ। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সদরঘাট শাখা থেকে জানানো হয়, ঈদের আগের দিন মোট 125টি লঞ্চ ছেড়ে গেছে দক্ষিণ জনপদের বিভিন্ন রুটে। সকাল থেকে দুপুরে যাত্রীর চাপ বেশি থাকলেও সন্ধ্যার পর তা কমতে থাকে। তবে শেষ মুহূর্তের যাত্রীদের বেশিরভাগই তৈরি পোশাক শ্রমিক। ঈদের আগ মুহূর্তে যাত্রীদের মধ্যে বাড়ি ফেরার তারার পাশাপাশি ছিল উচ্ছ্বাসও। অধিকাংশ লঞ্চই সময় মতো ছেড়ে গেছে বলে জানিয়েছেন যাত্রীরা। অন্যদিকে ঘাট কর্তৃপক্ষ বলছে, কাল ঈদের জামায়াতের পর দুপুর থেকে আবারও চলাচল করবে বিভিন্ন রুটের নৌযানগুলো। এবার কোরবানির পশুর হাটের খবর। রাত পেরোলেই কোরবানির ঈদ, তাই এখনো যারা কোরবানির পশু কেনেননি তাদের আনাগোনায় জমজমাট পশুর হাটগুলো। শেষ সময়ে এসে পশু বেচা বিক্রি বাড়ায় স্বস্তির হাসি দূর দূরান্ত থেকে আসা পাইকার ও ব্যাপারীদের। দুপুরের পর গরুর দাম বেড়ে যাওয়ায় সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। বৃষ্টি নেই, আবহাওয়া ভালো, উৎসবমুখর পরিবেশে হাটে আসেন ক্রেতারা। সারিবদ্ধভাবে সাজানো কোরবানির পশু নিয়ে বিক্রির জন্য তৈরি বিক্রেতারাও। খোশ মেজাজেই হাটে ক্রেতা ও বিক্রেতারা। বেচা কেনা জমে ওঠে বেশ। পছন্দের পশু কিনে সন্তুষ্টি প্রকাশ করেন অনেক ক্রেতা। দাম বেশি বা ওরকম কিছু মনে হয়নি, আমি যে রেঞ্জে খুঁজি সেরকমই এরকমই গরুটা আমার দামাদামি করে নিতে পারলে মোটামুটি রিজনেবল দাম। কুরবানি কিন্তু দামের বিষয় নয়, আপনি যেটা পাবেন সেটা নিতে হবে আপনাকে। এখানে যদি আপনি লাভ লসের চিন্তা করেন তাহলে তো কুরবানি হলো না। কেমন গরু পছন্দ করেন? ভালোই, মিডিয়াম সাইজ, বেশি বড় না নাই বেশি ছোট।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাক ডাক বাড়লেও পরে বদলে যায় হাটের চিত্র। ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় তুলনামূলক বেশি দাম হাঁকাতে থাকেন বিক্রেতারা। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা অনেক পাইকারকেই দেখা যায় বাক্স পেট্রাক গুছিয়ে বাড়ির পথে হাঁটতে থাকেন। অন্যান্য বারের মতো এবার কোরবানির পশু ফেরত নিতে হবে না জানিয়ে পাইকাররা জানান তাদের খুশির কথা। বিক্রি খুব ভালো হয়েছে। 33টা গরু নিয়েছিলাম, 3টা আছে। এবার যাক আনা বেড়ে চাইতে এবার খুব ভালো হয়েছে। 10টা গরু নিয়েছিলাম, এখন বাড়ি চলে যেতেছি। হ্যাঁ, সব বেচা শেষ। সন্ধ্যা নামতেই রাজধানীর আফতাবনগর, গাবতলী ও বসিলা হাটে দেখা গেল এরকম ভিড়। বিকেলের পরে কোনো কোনো হাটে দেখা যায় পশু সংকট। তবে কিছুক্ষণ পরেই রাজধানীর আশেপাশের এলাকা থেকে পশু সরবরাহ করে সংকট দূর করা হয়। এর ফলে বেড়ে যায় পশুর দাম। আর এমন পরিস্থিতির জন্য সিন্ডিকেটকে দায়ী করেন অনেক ক্রেতা। সময় গড়ানোর সাথে সাথে কমে আসছে মাঝারি গরুর সংখ্যা। হাটে এখন বড় গরু আর ছোট গরুর সংখ্যাই বেশি। আর এর থেকেই নিজের পছন্দ মতো পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। সময় সংবাদ, ঢাকা। দর্শক, হাটের খবর জানতে রাজধানী আফতাবনগর পশুর হাটে যাচ্ছি। সেখানে আছেন রিপোর্টার সাইফুল রুদ্র। রুদ্র, কি অবস্থা? আর তো কয়েক ঘন্টা বাকি মাত্র। শেষ সময়ের দরদাম কেমন দেখছেন, বেচা কেনাই বা কেমন দেখছেন? রুদ্র। সৌমিত্র, আমি এই মুহূর্তে আছি আফতাবনগর পশুর হাটে। এখানে এসে আমি যতদূর যে বিষয়গুলো জানতে পারলাম যে সকাল থেকে এই ঠিক রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত কিন্তু পশুর হাটের বেচা বিক্রি খুবই ভালো ছিল। ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তবে বিক্রেতারা যেটা বললেন যে আজকে সারাদিনের মধ্যে তারা তাদের প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পেরেছেন। এবং আপনি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ক্রেতাদের সঙ্গে কথা বললাম, ক্রেতাদের কিছু অভিযোগ আছে। যে অভিযোগগুলো হচ্ছে যে আজকে সারাদিন কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় পশুর দাম একটু বেশি গেছে। তারা তাদের চাহিদা মতো পশু পেয়েছেনও, কিন্তু চড়া দাম দিয়ে সেই গরু বলেন, ছাগল বলেন, অন্যান্য যে ধরনের পশু সচরাচর আমাদের এই কোরবানির পশুর হাটে পাওয়া যায়, তো চড়া দাম দিয়ে কিনতে হয়েছে, এই ছিল তাদের প্রথম অভিযোগ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যেই পরিমাণ পশু সচরাচর পশুর হাটে সরবরাহ থাকা উচিত, সেই সরবরাহ ঘাটতি ছিল বলেও তারা আমাদেরকে জানিয়েছিলেন। যে পশুর হাটের আয়োজক যারা আছেন তারা সারাদিনে নির্ধারিত পরিমাণে যে পশু তাদের হাটে ছিল সেগুলোই রেখেছেন। কিন্তু এখন যে বিষয়গুলো চোখে পড়লো আমাদের, যে ক্রেতা সমাগম প্রচুর। আপনি দেখতেই পাচ্ছেন যে এই পশুর হাটে প্রচুর ক্রেতা এখনো পশু কেনার জন্য বিক্রেতাদের সঙ্গে পরামর্শ করছেন, কথা বলছেন, কিন্তু দামাদামিও করছেন। কিন্তু সচরাচর তাদের সাধ্যের মধ্যে যে দামটুকু থাকার কথা সেই দামে না হওয়ায় কিন্তু তারা আসলে পশু কিনতে পারছেন না। আরেকটা বিষয় হচ্ছে যে এখন কিন্তু হাটে পশু ঢুকছে বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন আকৃতির পরিবহনে করে, কিন্তু এই আফতাবনগরের হাটে গরু, ছাগল এই পশুগুলো ঢোকানো হচ্ছে একের পর এক। তো ট্রাকগুলো যদি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, তো পশুর চাহিদা অনুযায়ী পশু সরবরাহ চলছে। এবং তারা আশা করছেন, ক্রেতারা আশা করছেন যে পশু যেভাবে গরু, ছাগল থেকে শুরু করে অন্যান্য পশু যেভাবে কোরবানির হাটে এখন পর্যন্ত ঢুকছে, তাতে তারা তাদের সাধ্য অনুযায়ী তাদের আয়ত্তে যে দাম, তারা যে দামে প্রত্যাশা করছেন সেই দামে তারা পশু কিনতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। তো সৌমিত্র, এই ছিল আফতাবনগর পশুর হাট থেকে আমার কাছে এই মুহূর্তে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ রুদ্র। দর্শক, রিপোর্টার সাইফুল রুদ্র জানাচ্ছিলেন রাজধানী আফতাবনগর পশুর হাট থেকে, জানাচ্ছিলেন এই শেষ মুহূর্তেও কিন্তু পশুর কেনাবেচা বেশ চলছে এবং জানাচ্ছিলেন তিনি শুনেছেন ক্রেতাদের কাছ থেকে দাম বেশি থাকার অভিযোগের কথা। রাত 11টার সময় আরো থাকছে। ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, হালকা বৃষ্টিপাতের আশঙ্কা। 2015 পরবর্তী উন্নয়ন এজেন্ডা এবং জাতিসংঘের 70তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে নিউ ইয়র্কে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিউ ইয়র্কে বিমানবন্দর এলাকায় পাল্টা সমাবেশ করেন। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের পর বুধবার লন্ডনে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে 2041 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নত দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আজকে লন্ডনে বসে আমি আমাদের যারা প্রবাসী বাঙালি এই
ইংল্যান্ডে যারা আছেন এবং আশেপাশের সব দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাই ঈদ ভালোভাবে পালন করবেন, ঈদের শুভেচ্ছা সবাইকে আমি জানাই এবং প্রত্যেকে আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন সেটা আমি আশা করি এবং আমি সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাই, আমার দেশবাসীকে জানাই, সকল মানুষের জন্য আমার ঈদের শুভেচ্ছা রইল। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বাংলাদেশ উন্নয়নের পথে যে অগ্রযাত্রা শুরু করেছে, আমরা আশা করি যে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ইতিমধ্যেই আমরা মধ্যমায়ের দেশের সোপানে পা রেখেছি আর 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। লন্ডনে 3 ঘন্টা যাত্রা বিরতির পর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে করে নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে মোমেন, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করে নিউ ইয়র্ক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। এ সময় নিজেদের মধ্যে হট্টগোল শুরু হলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। আগামী 25 সেপ্টেম্বর 3 দিনব্যাপী 2015 পরবর্তী উন্নয়ন এজেন্ডা শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং 28 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে আগেই সম্মেলন স্থলে পৌঁছালেন বাংলাদেশি প্রধানমন্ত্রী। জাতিসংঘের অধিবেশন চলাকালে তিনি নিউ ইয়র্কের ম্যানহাটনের হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়াতে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলেই মার্কিন মূলধারার রাজনীতিক সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক। রাজধানীতে 2 সিটি কর্পোরেশনে নির্দিষ্ট করে দেয়া কোরবানির স্থানগুলোর বেহাল দশা। প্রচারের অভাবে প্রথমবারের মতো নেওয়া পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়েও সংশয় রয়েছে জনসাধারণের। তবে সিটি কর্পোরেশন বলছে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। রাজধানীর মহাখালীর একটি কর্দমাক্ত মাঠ। শুক্রবার এখানে দেয়া হবে পশু কোরবানি। রাজধানীর 2 সিটির এমন 5 শতাধিক স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হলেও তা ব্যবহার উপযোগী করতে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বালির মধ্যে গরু জবাই করে কোথায় কি করবো আমরা? সব বালিতে কাদাতে গরু সব গোস্ত সব নষ্ট হয়ে যাবে। গাছ কাইটা পরিষ্কার করে দিত, একটা কোনো ডিসিপ্লিন করে দিত, তখন জনগণকে ওই জায়গায় গরু জবাই করতো। ফাঁকা না, ওটা তো খালি মাটি, এখানে তো এটা সম্ভব না। ঈদের 3 দিন আগে থেকেই বিভিন্ন মাধ্যমে স্থানগুলোর প্রচারণার কথা থাকলেও তা সীমাবদ্ধ ছিল কেবল পত্রিকা বিজ্ঞপ্তিতে। এতে সাধারণ মানুষের মধ্যে সরকার নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে উৎসাহ কম দেখা গেছে। লিফলেট বা মাইকিং প্রচারণা, মসজিদ, এই সমস্ত কোনো প্রচারণা আমরা শুনতে পাইনি। কমিশনার সাহেব বলে নাই, আর ওই পলিথিন ব্যাগ দেওয়া কথা ছিল এটাও দেয় নাই। আর আগে যেভাবে দিছি এইভাবেই দিব, রাস্তায় দিব, তাছাড়া তো কোনো বুদ্ধি নাই। তবে পশু কোরবানির নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত কষাই সহ 36 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণের অঙ্গীকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। জায়গাটা হয়তো সিলেকশন নতুন, বাট কাজটাকে একটা ডিসিপ্লিনে আনার জন্যই এই সার্বিক এই দিক নির্দেশনাটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিচ্ছি। কোরবানির পর রাজধানীকে আবর্জনা মুক্ত করতে নির্ধারিত স্থানে কোরবানি দিতে জনসাধারণের প্রতি আহ্বান সিটি কর্পোরেশনের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিন রাজধানীর কোরবানির হাটগুলো কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বিকেলে রাজধানীর পূর্বাচল পুলিশ হাউজিং গরুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটে সেজন্য সবার সহায়তা কামনা করেন তিনি। গরু প্রায় শেষ হয়ে গেছে, কেউ কেউ বলছেন গরুর সাপ্লাই একটু কম, কেউ কেউ বলছেন না ক্রেতা বেশি। সুতরাং সারা শহরে তো আমাদের অনেকগুলো জায়গা আছে, অন্যান্য জায়গায় যেয়ে দেখবো। খুশি এটা যে ভালোভাবে দিনটি কাটছে, খুব বৃষ্টি নেই এবং মোটামুটিভাবে আপনারা দেখছেন যারা নিয়েছেন তারা খুব সুন্দর করে এটা রেখেছেন। দেখলেই বোঝা যায় খুব শৃঙ্খলার সঙ্গে গত কয়েকটি দিন গেছে। আমরা খুশি, আগামী দিনেও যদি ঈদ এভাবে যায় তাহলে আমরা। রাজধানীতে ঈদুল আজহা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিদর্শন শেষে কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। এর আগে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
ঈদ জামাত, কোরবানির চামড়া ব্যবস্থাপনা সহ রাজধানীর সার্বিক নিরাপত্তায় নিশ্ছিদ্র ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে ঈদের দিন সহ পরবর্তী কয়েকদিন রাজধানীতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো আশঙ্কা নেই বলেও জানায় আবহাওয়া অফিস। শুক্রবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে রাজধানীর প্রধান ঈদ জামাত। তোরণ নির্মাণ, সামিয়ানা টানানো সহ প্রায় সব কাজই সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন। বৃষ্টি মোকাবেলায় সামিয়ানার উপরে আলাদা ত্রিপল দেয়া হচ্ছে। অতিবৃষ্টি হলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আবহাওয়া অনুকূল সাপেক্ষে ইনশাআল্লাহ আমরা সবাই ঈদুল আজহার জামাত জাতীয় ঈদগাতে আদায় করব আগামীকাল সকাল ৮টায়। যদি অতি বর্ষণের কোনো ঘটনা ঘটে তাহলে এই জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ এদিকে রাজধানীর প্রধান ঈদ জামাত সহ সার্বিক নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাতীয় ঈদগাহ ময়দানে এবং বাইতুল মোকাররমে বড় জামাত হবে। এই দুটো জামাতেই আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া মহানগরীর অন্যান্য ছোট যে জামাতগুলো রয়েছে প্রত্যেকটা জামাতেই সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমাদের ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। একটা ঈদের জামাত কেন্দ্রিক থাকবে এবং শহরের বিভিন্ন স্থানে আমাদের চেকপোস্ট থাকবে। আর ঈদের দিন সহ পরবর্তী কয়েকদিন রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এইগুলোই এবং খুলনার কিছু অংশ ভালোই থাকবে। কোনো সময় হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে। আমরা আশা করছি ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এইসব অঞ্চলে খুবই কম, উপকূলীয় অঞ্চল ছাড়া। ঢাকাতে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হবে, এমন অন্য ধরনের কোনো দুর্যোগপূর্ণ কোনো আবহাওয়া নেই। বাইতুল মোকাররমে ৫টি ঈদ জামাত ছাড়াও সংসদের দক্ষিণ প্লাজা সহ রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে শতাধিক জামাত অনুষ্ঠিত হবে। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ঈদুল আজহা উদযাপন করেছেন সুরেশ্বরী দরবার শরীফের অনুসারীরা। অর্ধ শতাধিক মুসল্লির উপস্থিতিতে সকাল 11:15টায় মালিবাগের চৌধুরীপাড়ার খানকায়ে সুরেশ্বরী মসজিদে তাদের প্রধান ঈদ জামাত হয়। এছাড়া পুরান ঢাকা সহ রাজধানীর আরও কয়েকটি এলাকায় ঈদ জামাত হয়। নামাজ শেষে সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন। ইয়েমেনের রাজধানী সানার একটি মসজিদে ঈদের জামাতের সময় জোড়া বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হন বলে জানায় ইরানের প্রেস টিভি। সানার পুলিশ কর্তৃপক্ষ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানীর বালিলি মসজিদের ঈদের জামাতের সময় পরপর 2টি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও এর আগে আইএস জঙ্গিরা সানার শিয়া মসজিদে এই ধরনের হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ। গত ২০ জুন সানার কুবাত আল মালিকি মসজিদে আইএসের একটি গাড়ি বোমা হামলায় ৩ জন নিহত হন। পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। আজ দুপুরে নিজ বাসায় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 2 ভেন্যুতে খেলার কথা থাকলেও নিরাপত্তার জন্য আপাতত খেলা হবে শুধু করাচিতে। যেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা যখন মুভ করে তখন যে সিকিউরিটিটা পাওয়া যায়, সো আমরা বলেছি এটা তারা অ্যাকসেপ্ট করেছে। দর্শকদের ব্যাপারে, বিভিন্ন এন্ট্রে ঢোকার ব্যাপারে, আশপাশের এলাকার ব্যাপারে যা যা বলেছে আমরা দিয়েছি, মোটামুটি সব তারা কিছু কিন্তু কমপ্লাই করেছে। সো এখন মোটামুটিভাবে আমরা বলতে পারি যে সিকিউরিটি ইস্যুতে আমাদের আর কিছু বলার নেই। ওটারই পরিপ্রেক্ষিতে এখন ফাইনাল ডিসিশনের জন্য ওরা বসেছিল, সবকিছুই শেষ। গভর্নমেন্ট আমাদের স্পোর্টস মিনিস্ট্রির থেকে যেই অর্ডারটা জিও দরকার সেটাও আমরা পেয়ে গেছি। এখন এটা আমাদের বিষয়। মোটামুটি আমরা চিন্তা করেছি যে এখান থেকে আমাদের বাংলাদেশ টিম 27 বা 28 তারিখে ওরা যাবে। করাচিটা অলরেডি কনফার্ম করে দিতে বলেছি আমি আজকে সকালে। লাহোরটা এখনো আমরা শিওর না, একটু মানে আজকের মধ্যে একটা ডিসিশন হয়তো আমরা নিয়ে নিব। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
সৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 717 জনে। আহত কমপক্ষে 8 শতাধিক। এখন পর্যন্ত 4 বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ সময় রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের স্রোত, অনেকের ক্লান্তিহীন অপেক্ষা। পর্যাপ্ত পরিবহন না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। ক্রেতা বিক্রেতার পদচারণায় রাতেও সরগরম রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট। রাজধানীতে কোরবানির জন্য নির্দিষ্ট করে দেওয়া স্থানগুলোর বেহাল দশা। ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের, পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার সংখ্যা। এবং জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীদের উষ্ণ অভ্যর্থনা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।